নমস্কার দর্শক বন্ধু, সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠানে। প্রিয় অনুষ্ঠান বলতে আমরা বুঝি যে অনুষ্ঠান থেকে আমরা শুধুমাত্র পাই, আমাদের সমস্যার সমাধান পাই, সেই সমাধান থেকে এগিয়ে যাওয়ার পথটা আমরা পাই, এবং সবথেকে যেটা বড় কথা, আমাদের লাইফ কোচ পাই। এবার আপনি বলবেন, তানিয়া হঠাৎ লাইফ কোচের কথা কেন বলছেন? লাইফ কোচ এই কারণে, কারণ লাইফ কোচ তিনিই হন যিনি সমস্যার সমাধান করেন জ্যোতিষের আঙিনায় দাঁড়িয়ে তন্ত্রের সাহায্যে। আর আপনারা সকলেই জানেন, আমাদের এই জ্যোতিষ এবং তন্ত্রের এই অনুষ্ঠানে যিনি সবসময় আমাদের গাইডলাইন দেন, যিনি সবসময় আমাদের লাইফ কোচ হিসাবে আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে চলেন, তিনি আর কেউ নন, জ্যোতিষতান্ত্রিক শ্রী দীনেশ আচার্য। তাকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা ভিত্তিক অনুষ্ঠান। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আচার্য, এবং আজকে আবারও আপনাদের সামনে বিশেষ কিছু জ্যোতিষসমূহ আলোচনা এবং তন্ত্রোক্ত দ্বারা তার যে উপায়ে আপনারা ভালো থাকবেন, সেই উপায়গুলো নিয়ে আজকে আবার আমরা প্রত্যেকটা সময় জানি যে শ্রী দীনেশ আচার্যের অনুষ্ঠান মানেই কিন্তু একেবারে শাস্ত্রসম্মত মতে জ্যোতিষশাস্ত্র, তার উপর বিচার, এবং সেই সঙ্গে একেবারে স্বাস্থ্যসম্মত মতেই কিন্তু তন্ত্রের দ্বারা আমরা তার সমস্যার সমাধান করি। এবং এই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নটা বারংবার আমাদের সামনে উঠে আসছে, সেটার কিন্তু উত্তর আমরা এখনো পর্যন্ত অন্য কোথাও পাইনি। কারণ আমাদের উত্তর জানার যে জিজ্ঞাসার জায়গাটা, সেটা একমাত্র শ্রী দীনেশ আচার্যর কাছে আসে। কারণ তার কাছ থেকে শোনা কথা, তার কাছ থেকে গাইডলাইনটা নেওয়া আমাদের যেন এখন জীবনের একটা পরিপূরক দিক হয়ে গেছে। না, এটা আমার কথা নয়, এটা আপনাদের কথা। প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে সাংসারিক জীবন, এই সাংসারিক জীবনের যে নানান ধরনের অশান্তি, সেই অশান্তির কারণটা কি? আমরা তো নানান কারণ দেখি, কিন্তু স্পেসিফিক্যালি কি আমরা বলতে পারি যে ছেলের কারণেই অশান্তি হচ্ছে, মেয়ের কারণে অশান্তি হচ্ছে? সেখানে কি কোনো মাঙ্গলিক কোনো আমাদের দোষ জ্যোতিষের বা আঙিনায় দাঁড়িয়ে এই ধরনের কারণগুলোই মেন, নাকি সংসারের অন্যান্য যে খুঁটিনাটিগুলো রয়েছে সেগুলোও কাজ করে? যদি সাংসারিক অশান্তিটা ধরা হয় না, তো এর অনেকগুলো ভাগ থাকে। একটা হচ্ছে পরিবারের সকলের সঙ্গে সকলে একটা দ্বন্দ্ব চলছে, সেটা একটা আলাদা দিক হতে পারে। স্বামী স্ত্রীর ভিতরে যদি একটা দ্বন্দ্ব চলছে, সেটা আলাদা। পিতা পুত্রের ভিতরে দ্বন্দ্ব, সেটা একটা আলাদা। আমরা একটাকে বেস করে নিই, তাহলে আমাদের আলোচনাটা সুবিধা হবে। ধরে নিই স্বামী স্ত্রীর ভিতরে কোনো একটা বিষয়ে মানে দ্বন্দ্ব চলছে, অশান্তি লেগেই আছে। তো এটার কারণ না, আমরা এক একজন আমাদের মতভেদ যেমন, মানে আমাদের মনোভাব যেমন, আমরা সেইভাবে ভেবে নিচ্ছি। ম্যাক্সিমাম সময়, আচ্ছা এটা খুব রূঢ় বাস্তব কথা, ম্যাক্সিমাম সময়ে ছেলের বিয়ে দেওয়ার পরে যদি বাড়িতে অশান্তি হচ্ছে, ছেলের যে বৌমা মানে ছেলের যে বউ, তার দোষ থাকুক না থাকুক, একটা জিনিস কিন্তু ন্যাচারালিভাবে চলে আসছে। ছেলের বিয়ে হয়েছে, বিয়ে যতদিন হয়নি ততদিন অশান্তি ছিল না, বিয়ে হয়েছে মানে কিন্তু অশান্তি তৈরি হয়েছে, মানে এই মেয়ে এসে অশান্তি করছে। কিন্তু সবসময় কি এটাই বাস্তব হয়? আজকের দিনে এখনও কিন্তু রয়েছে, যদি স্বামী স্ত্রীর ভিতরে সন্তান না হয়, সন্তানটা তো স্ত্রীর হয়, তো সন্তান যদি না হয়, হাজার পুরুষের দোষ থাক, সেই দোষের ভাগে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বা 80% ক্ষেত্রে সেই স্ত্রীর প্রতি পড়ে, সেই মেয়েটার প্রতি পড়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের অশাস্ত্রীয় ব্যাখ্যা। শাস্ত্রীয় ব্যাখ্যা বলছে যে এগুলো বিচার বিশ্লেষণ করে দেখার প্রয়োজন আছে, কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, কিভাবে এটা তৈরি হচ্ছে। আমরা যখন জানবো যে এর মেকিং পয়েন্ট কোথায় আছে, আমাদের ফিনিশিং পয়েন্ট খুঁজতে সময় লাগবে না। আমরা বিভ্রান্ত কেন হই? আমরা বিভ্রান্ত এই কারণে, আমরা প্রবলেমটা দেখে না ডাইরেক্ট সেই প্রবলেমের সলিউশন করতে যাই, কিন্তু প্রবলেমটা কোথা থেকে হচ্ছে সেই কারণটা খুঁজে বার করি না, যার কারণে কিন্তু আমরা বিভ্রান্ত। এবার আমি বলছি, স্বামী স্ত্রীর ভিতরে অশান্তির বিশেষ 4টি কারণ প্রধানত থাকে। এক হচ্ছে, হতে পারে যে বাস্তুতে সেই হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, সেই বাস্তুতে কোনো ডিস্টার্ব হতে পারে, হতে পারে গ্রহের কোনো ডিস্টার্বের জন্য হতে পারে। 3 নাম্বার হতে পারে যে এই জাতক বা জাতিকার উভয়ের কারোর না কারোর কোনো প্রকার গ্রহের দোষ আছে, বা কারোর না কারোর কোনো প্রকার কেউ তন্ত্র প্রয়োগ করছে, সেদিকের একটা পজিশন আছে। মানে এটা জোরপূর্বক কেউ তন্ত্র প্রয়োগ করে দুজন সুমধুর সম্পর্কিত স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক ভালো না থাকুক, বা দুজন প্রেমিক প্রেমিকা, মানে আমরা একটা বিশ্লেষণ একটু না করলেই নয়। আমরা ম্যাক্সিমাম সময় কি জানি যে 10টা লোককে ডেকে
আমাদের সনাতন হিসাবে বা সনাতন নিয়ম অনুযায়ী ব্রাহ্মণকে ডেকে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণ করিয়ে শাখা পলা সিঁদুর পরিয়েই কিন্তু বিবাহ হয় না। বিবাহ মানে দুটো মনের মিলন। অনেক ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি আমার দীর্ঘদিন কর্মের অভিজ্ঞতায় যে একটা প্রেমের সম্পর্ক বিবাহিত জীবনের যে সম্পর্ক থাকে তার থেকেও গভীর হয়, অনেক সময় হয়। তো এক্ষেত্রে এই যে দুজনের ভিতরে ভালো সম্পর্ক থাক, অনেক পক্ষ আছে, শত্রুপক্ষ আছে যারা চাইছে না এই সম্পর্কটা ভালো থাকুক, সেক্ষেত্রে তার কোনো ইন্ধন, তার কোনো তন্ত্র প্রয়োগ, তার কোনো কারসাজিতেও সম্পর্ক নষ্ট করতে পারে। ফোর্থ নাম্বার যে পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে না আমাদের প্রত্যেকে আমরা একটা দশা মহাদশা একটা যোগ সূত্রের ভিতর দিয়ে চলি। দেখুন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, একই বাজারে পাশাপাশি দুটো দোকান বা মুখোমুখি দুটো দোকান, কোনো দোকান এত ভিড় যে সেই দোকানদার আরও মানে 4 জন লেবার রেখেও সে কুল দিয়ে পাচ্ছে না। সেম কোয়ালিটির মাল রয়েছে তার অপোজিট দোকানে বা তার পাশের দোকানে, অথচ সেই দোকানে মাল বিক্রি করতে পারছে না। তাহলে নিশ্চয়ই ভাগ্য কথা বলে, সময় কথা বলে, দশা অন্তর্দশা আমাদেরকে জীবনের পথ দেখায় বা পথ বন্ধও করে। একেবারে ঠিক কথা। এখানে প্রশ্ন একটা মনের মধ্যে উঠে আসছে আচার্যজি, সেটা হচ্ছে যে সম্পর্কের এই যে টানাপোড়েনটা, এই সম্পর্কের টানাপোড়েন, আপনি একটা ভীষণ ভালো দামি কথা বললেন যে আগে দেখতে হবে যে সেই সম্পর্কের টানাপোড়েনটা কাদের মধ্যে হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে না বাবা মার মধ্যে, না সন্তানের সাথে মায়ের মধ্যে, না বাবার মধ্যে। কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম দেখেছি যে পয়েন্টটা আপনি প্রথমেই তুললেন যে বিয়ের পর যে কোনো অশান্তি শুরু হলেই শাশুড়ি বা শ্বশুর বা শ্বশুরবাড়ির লোকেদের একটা সবসময় মাথা ব্যথার জায়গা থাকে যে নতুন বউ এসেছে সেই অশান্তিটা করছে। কিন্তু এই জায়গায় জিনিসটা কিন্তু উল্টোও হয়, যে একটা মেয়ে তার বাপের বাড়ি বা পরিচিত মহল ছেড়ে একটা নতুন জায়গায় এসছে এবং সেখানে এসে সে যদি শাশুড়ির মধ্যে নিজের মাকে না পায় বা শ্বশুরের মধ্যে বাবার প্রতিচ্ছবি না পায়। এক্সাক্ট আমি জাস্ট একটু দাঁড় করাচ্ছি, মানে এখনকার দিনে একটা খুব ভাইটাল পয়েন্ট হয়ে গেছে কি বলছে, কোনো মেয়ে বিয়ে করার পরে যখন তার শ্বশুরবাড়ি যাচ্ছে তার শাশুড়িকে না নিজের মা ভাবতে পারছে না। ঠিক বিপরীত পক্ষে সেই বাড়ি সেই ছেলের মা তার বৌমাকে কিন্তু বৌমা ভাবছে, কিন্তু বৌমা মেয়ে ভাবছে না। এই জায়গাটা আমি মনে করি, এটা জ্যোতিষ জগৎ ছাড়াও এটা আমি মনে করি এই জায়গার অ্যাডজাস্টমেন্ট যেদিন হবে সেদিন কিন্তু আমাদের অনেক জ্যোতিষীরই ক্লায়েন্ট কম হয়ে যাবে। আমি সেই দিনের অপেক্ষায় আছি যে আমার ক্লায়েন্ট কম হোক, কিন্তু সেই দিনটা আসুক যেদিনে প্রত্যেক ঘরের মায়েরা তার বৌমাকে মেয়ে ভাববে আর প্রত্যেক ঘরের আমার যে বোনেরা আছে তারা তার শাশুড়ি মাকে মা ভাববে। তাহলে কিন্তু সমস্যার জায়গায় থাকবে না, সমাধান আপনা আপ হয়ে যাবে। সত্যিই তাই। দেখুন প্রশ্ন আমার পুরো কমপ্লিট হলো না, কিন্তু উত্তরটা কিন্তু আচার্যজির একেবারে কণ্ঠস্থ না ঠোঁটস্থ ছিল। তার কারণ তার বহু বছর আপনাদের সাথে এই যে তার সংযোগ, তিনি যে আপনাদের প্রত্যেকের ঘরে হাসি তুলে দিচ্ছেন আপনাদের মুখে, তারই কিন্তু ফলস্বরূপ তিনি এই প্রশ্নের উত্তরগুলো এভাবে দিতে পারেন। তো চলুন আমি যাব পরের প্রশ্নে, তবে তার আগে একবার জানিয়ে দেবো কোথায় গেলে আপনারা আচার্যজিকে পেয়ে যাচ্ছেন। প্রতি সোমবার আপনারা শিয়ালদায় তাকে পাচ্ছেন, প্রতি মঙ্গলবার তারকেশ্বর এবং ব্যারাকপুরে তিনি চেম্বার করছেন, প্রতি বুধবার বর্ধমান, বৃহস্পতিবার কালীঘাট, শুক্রবার কৃষ্ণনগর এবং চাকদাতে তিনি আপনাদের জন্য চেম্বার করছেন, প্রতি শনিবার মেচেতা ও দক্ষিণেশ্বরে তাকে আপনারা পাচ্ছেন, এবং প্রতি রবিবার আপনারা জানেন হরিণকাঠা নদিয়ায় তার নিজ গৃহ মন্দির, সেখানে আপনারা পাচ্ছেন। এখানে একটা কথা বলে দিই, জানি আপনারা প্রত্যেকে জানেন তবুও বলি, তিনি তার গুরুদেব তার বাবা মায়ের ইচ্ছা অনুসারে তার গৃহমন্দিরে যারাই আসছেন অতি স্বল্প মূল্যে, যেটুকু না নিলে নয় সেই স্বল্প মূল্যে তিনি কিন্তু আপনাদেরকে সমস্ত রকম জ্যোতিষের বিচার করছেন। এবং এই জ্যোতিষ বিচার কিন্তু প্রত্যেকটা চেম্বার বলুন, তার কাছে যারাই আসছেন গৃহমন্দির বলুন, প্রত্যেকটা জায়গায় স্বাস্থ্যসম্মতভাবে হচ্ছে, এবং তার যে প্রতিকারের জায়গাটা যেটা তন্ত্রোক্ত প্রয়োগে হচ্ছে সেটাও কিন্তু পুরোপুরি স্বাস্থ্যসম্মতভাবেই তন্ত্র প্রয়োগ হচ্ছে। এই জায়গায় কিন্তু কোনো কম্প্রোমাইজ তিনি করেন না। এছাড়াও প্রতি রবিবার আপনারা তাকে বনগাঁতেও পেয়ে যাচ্ছেন। আপনারা প্রত্যেকে জানেন প্রত্যেক অমাবস্যাতে তিনি কিন্তু তারাপীঠে থাকেন তার হোমযজ্ঞ আপনাদেরই জন্য, এবং এই হোমযজ্ঞে কিন্তু আপনারা নিজেরা থেকে সেখানে কিন্তু আপনারা তার সাথে থেকে নিজেদের এই যজ্ঞ নিজেদের এই কাজ সমস্তটা দেখেন, কারণ তিনি বিশ্বাস করেন আপনার কাজ আপনি সঙ্গে থাকবেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনার বিশ্বাস আপনার সম্বল সবটাই হবে শ্রী দীনেশ আচার্যের ওপর, এবং তার শাস্ত্র আপনাদের সমাধানের পথে নিয়ে যায়। সাংসারিক একটা অশান্তির কথা আমরা প্রথম থেকে বলছি। সাংসারিক অশান্তির মধ্যে আমরা দেখেছি যখন ছেলে মেয়ে একটু বড় হয়ে যায়, ধরুন একটু হায়ার স্টাডিজ করছে বা এমন একটা বয়স সন্ধিতে গিয়ে তারা দাঁড়ায় যে সময়টা কিন্তু বাবা মার সাথে না চাইতেও একটা গ্যাপ তৈরি হয়ে যায়। একদম খুব একটা ভাইটাল পয়েন্ট। একটা জিনিস কি হচ্ছে আজকের দিনে, একদম আমরা যদি আজকের দিনটা হিসাব করি না, তার আজকের দিনে আমরা দেখতে পাবো বিশেষ ক্ষেত্রে মানে
কৈশোরকালটা শেষ হতে না হতে বাবার সঙ্গে মায়ের সঙ্গে মতামত নিয়ে সন্তানের একটা ভীষণ ডিস্টার্ব হচ্ছে। আমরা ছিলাম সাংসারিক জীবনে, তাহলে সাংসারিক জীবনের ভিতরে এটা পড়ছে। আমরা এই ক্ষেত্রে হোক বা আর একটা ক্ষেত্রের সঙ্গে আমি বলছি, মনে করুন কারোর সঙ্গে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে এরকম একটা ডিস্টার্ব হচ্ছে, তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে বা রাগ করে চলে গেছে, বা হাজব্যান্ড রাগ করে চলে গেছে, বা অনেক সময় কোনো না কোনোভাবে সম্পর্কে জড়িয়ে চলে যায়, যে কোনো প্রকারভাবে স্বামী স্ত্রী আলাদা হয়ে গেছে, প্রেমিক প্রেমিকা আলাদা হয়ে গেছে, এরকম একটা বিষয় যখনই আসে তখনই মানে ব্যতীত ব্যক্তি, মানে যে ব্যক্তির বেদনা সবচেয়ে বেশি লাগে সে তো আগে ছোটে। তো সে যখনই প্রতিকারের জন্য আমার কাছে বা আমাদের মতন কারোর কাছে যায়, তখন তার ফার্স্ট প্রশ্ন এটা থাকে, দেখুন সে বিভ্রান্ত, এটা 100%। তার ফার্স্ট প্রশ্ন এটা থাকে যে সে ফিরে আসবে কিনা, বা অনেকের এটাই প্রশ্ন উত্তর সে নিজেই দিয়ে দেবে যে কোনো হোক আমাকে ফিরিয়ে এনে দিতেই হবে। হ্যাঁ, তো বা আমি তাকে বশীকরণ করতে চাই, যখন ডিস্টার্ব হচ্ছে আমি তাকে বশীকরণ করতে চাই। শাস্ত্র কি বলছে যে বশীকরণ কি আদৌ হয়, বা বশীকরণ কোন ক্ষেত্রে হবে? আমি প্রত্যেককে বারবার একটা কথা বলি, দেখুন আপনি যদি কোনো জ্যোতিষের কাছে যান তো আপনি আপনার প্রবলেমটা খুলে বলবেন না। বেসিক আমি এই জিনিসটাকে খুব পছন্দ করি। জ্যোতিষ জিনিসটা এত কিন্তু সোজা নয় যে সে সেই জ্যোতিষের চেয়ারে বসে যাবে আর সমাধান করে দেবে, এটা কিন্তু হতে পারে না। একজন জ্যোতিষ মানে তার পূর্বজন্মের কৃতিত্ব ভাব, তার তপস্যার ফলস্বরূপ এই জন্মে সে জ্যোতিষ হয়েছে। জ্যোতিষ হচ্ছে ভগবান নারায়ণের তৃতীয় চক্ষু, ভগবান শিবের মুখের সেই অমৃত বাণী, অর্থাৎ এই জ্যোতিষের এক বিরাট ক্ষমতা। এই জ্যোতিষ আর তন্ত্র যদি দুটো একসঙ্গে সংযোগ হয় তো এর কিন্তু ভীষণ ক্ষমতা রয়েছে। কিন্তু এই ক্ষমতাটাকে যদি সঠিকভাবে কাজে লাগানো হয়, আর এই ক্ষমতা যার তার হয় না, কিন্তু এই ক্ষমতা যার তার হয় না, এই ক্ষমতার জন্য সেরকম ক্ষমতাশীল মানুষের প্রয়োজন রয়েছে। জ্যোতিষতান্ত্রিক তো ভগবান নয়, আপনার মতনই সাধারণ মানুষ। আমি এটা প্রত্যেক সময় মনে করি, আর আপনাদের প্রত্যেকবার ওয়ার্নিং দিই। আপনি যখনই কোনো প্রতিকারের জন্য যাচ্ছেন বা আপনি কোনো সমস্যা পড়ে যাচ্ছেন, আপনি সেই সময় সুযোগটা তাকে দিন, সেই জ্যোতিষতান্ত্রিককে দিন, যাতে আপনার প্রবলেমটার কথা সে নিজে থেকে বলতে পারে। আমার কাছে একজন ক্লায়েন্ট আসলো, আমি দেখলাম ঠিক আছে আমার হাজব্যান্ডকে বশীকরণ করতে চায়, বা আমার হাজব্যান্ড আমার সঙ্গে অশান্তি করছে, এমন কিছু করে দিন যাতে আমার হাজব্যান্ড আমার কথাবার্তা শোনে। এগুলো জ্যোতিষ নয়, এগুলো ছেলে খেলা ব্যাপার হলো। কিন্তু এগুলো ছেলে খেলা হলো না, এটা তন্ত্রের প্রতিকার না এটা জ্যোতিষের প্রতিকার। জ্যোতিষ হচ্ছে সেই যন্ত্র, যে যন্ত্রের মাধ্যম দিয়ে বিচার করা যায় যে এই ব্যক্তির বা এই জাতক বা জাতিকার কী ধরনের রোগ আছে, এই রোগ কি ঔষধ দিলে সারতে পারে, আর রোগটা কতদিন ধরে তৈরি হচ্ছে, কতক্ষণ পর্যন্ত এই রোগের মেয়াদ আছে। আপনি যদি রোগটাকে যাঁচ না করেন, আপনি কোনো ভালো ডক্টরের কাছে যখন দেখান, ডক্টর কি আপনাকে দেখে সব মেডিসিন লিখে দেয়, না আপনাকে আগে টেস্ট লেখে? নিশ্চয়ই আপনাকে টেস্ট লিখতে দেয় না, যে আপনি এই টেস্টগুলো করে নিয়ে আসুন, আপনাকে রিপোর্ট দেখবে, তারপর ডক্টর মেডিসিন লিখবে। উচিত এটাই, সেটাও চিকিৎসা, এটাও চিকিৎসা। চিকিৎসা তো ভিন্ন নয়, মাধ্যম আলাদা হতে পারে, কিন্তু দুটোই তো চিকিৎসাবিদ্যা। তো চিকিৎসাবিদ্যার সর্বোত্তম ব্যাপার হচ্ছে যে ডক্টরকে আপনি দেখাচ্ছেন, যে জ্যোতিষকে আপনি দেখাচ্ছেন, সেই জ্যোতিষ যদি আপনাকে দেখে, আপনাকে বিচার করে আপনার প্রবলেম সম্পর্কে বলতে না পারে, আমি মনে করি সে জ্যোতিষ নয়। সেটা যদি দিনের সাহায্যেও হয়, তাহলে সেখানেও প্রতিকার করবেন না। তাই প্রত্যেকে বলছি প্রতিকার সেইভাবে করতে হবে, আমরা প্রবলেমটাকে দেখি না। এইবার আমি আসি মূল পয়েন্টে, যার কারণে এতগুলো বিশ্লেষণ করতে হলো, যে সন্তান যখন বাবা মায়ের কথা শুনতে চাইছে না, বা কোনো একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছে, আমরা হঠাৎ করে ডিসিশন নিয়ে পারি না, বা ডিসিশন নিতে আমাদের প্রবলেম হয় যে কি প্রতিকার করব। সর্বপ্রথম দেখার প্রয়োজন আছে যে আমার সন্তানটা অত্যাধিক রাগ বেড়েছে না তার লেজি ভাব বেড়েছে, কথায় কথায় তার কি খুব জেদালো ভাব কিছু দেখাচ্ছে, অর্থাৎ তার গ্রহের সেই সময়ের পজিশন দেখতে হবে, কোন গ্রহের কি পজিশন আছে। অনেক সময় দেখা যায় কি একটা বয়স পরে, বিশেষ করে এই 12 থেকে 13 বছর বয়সের পরে অনেকেরই চন্দ্রের পজিশন এমন একটা জায়গায় চলে আসে, যার কারণে কি হয়, চন্দ্র আমাদের মাইন্ডকে কন্ট্রোল করে। তো মনে করুন যে মাইন্ডকে কন্ট্রোল করে সে যদি কোনো নেগেটিভ জায়গায় থাকে, তাহলে কি হবে, তীক্ষ্ণ রাগ, ভয়ঙ্কর জেদ, বা প্রবল পরিমাণে লেজি ভাব তো অনেকের ভেতরে থাকে, অথচ আমি জানছি না তার
কোনো প্রতিকার করে দিচ্ছি, তাহলে কোনো প্রতিকার হবে না। আবার অনেক সময় দেখা যায় চন্দ্রের স্থিতি ভালো থাকা সত্ত্বেও সন্তান ডিস্টার্ব, এরকম প্রবলেম হচ্ছে, বাবা মায়ের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, বাবা মায়ের কথাবার্তা শুনে চলছে না, সেক্ষেত্রে তন্ত্র প্রয়োগ করুন, সন্তান মোহন ক্রিয়া করুন, সন্তান আপনার মতনভাবে চলবে, আপনার দেখানো পথে আপনার সন্তান চলবে, সেরকম পজিশন তৈরি হতে পারে। অর্থাৎ আপনাকে আগে বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে। যতক্ষণ না প্রবলেমটার সম্পর্কে আপনি জানছেন ততক্ষণ সেই প্রবলেম সলভ কিন্তু আপনি কখনোই করতে পারবেন না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন বারবার উঠে আসে, অনেক সময় আমরা দেখি যে আমাদের নিজেদের মধ্যে মানে সাংসারিকভাবে কোনো সমস্যা নেই, আমরা প্রত্যেকের কথা মেনে চলছি বা প্রত্যেকের ডিসিশনটাকে ভীষণভাবে গুরুত্ব দিচ্ছি, কিন্তু সামহাউ আমাদের মধ্যে একটা চাপা অশান্তি চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কি কোনোভাবে বাস্তুর কোনো দিক সেই জায়গাটাকে কি আক্রান্ত করতে পারে? এক্স্যাক্ট সেম পয়েন্ট বলছে যে বাস্তুতে অনেক প্রকার দোষ হয়, প্রায় 84 থেকে আরও মানে 84 থেকে 88 রকম, এবং বেশ কিছু বাস্তুশাস্ত্র অনুযায়ী তো দোষের আরও প্রকারভেদ আলাদা আছে। তো এরকম পর্যায়ের কিছু দোষ থাকে, কিন্তু মানে প্রত্যেক ক্ষেত্রেই দোষের মূলত জায়গা থাকে যে সাংসারিক এমন একটা অশান্তি, সবার সঙ্গে সবার একটা দ্বন্দ্বভাব। বাস্তুতে থেকে যদি মনে করুন বাস্তুতে কোনো বিশেষ দোষ আছে, মানে শুধু স্বামী স্ত্রী এরকম ব্যাপার নয়, সবার সঙ্গে সবার একটা মানসিক দ্বন্দ্ব, মানে হয়তো মুখে কিছু বলছে না অথচ ভিতরে ভিতরে একটা কোল্ড ওয়ার চলছে, ঠান্ডা যুদ্ধ চলছে একটা। তো এই যে বিষয়গুলো, এটা বাস্তু দোষের জন্য বিশেষভাবে হয়। এবার একটা সেম একটা জিনিস দেখুন, আমাদের কাছে যখনই কোনো ক্লায়েন্ট আসছে, বিশেষ করে লাইফ প্রোগ্রামিং যেগুলো হয়, তো আপনি কাউকে ফোন করে আপনি কি জিজ্ঞাসা করবেন যে আমার সময়, আমার কেরিয়ার জানতে চাই, আমার সাংসারিক দিক জানতে চাই, এবং যে জ্যোতিষের কাছে আপনি জিজ্ঞাসা করবেন, জ্যোতিষ আপনার কাছে কি জানবে? আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস বলুন, তাই না, যে আপনার জন্ম তারিখ, সময় বলুন। এইবার আপনি ভুগছেন বাস্তুর দোষে, অথচ আমি বিচার করছি আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস নিয়ে। ভেবে দেখুন তো একবার, আমি আদেও কি যে প্রবলেম নিয়ে আপনি এসছেন সেই প্রবলেমে সলভ করতে পারবো? আমি তো সেই প্রবলেমের জায়গায় যাচ্ছি না, সলভ করবো কী করে? যার কারণে কিন্তু দিনের সাথে এখনও বলে থাকে যারা আসছেন আমার চেম্বারে, ফ্রি অফ কস্ট, আমি কিন্তু বাস্তু দেখার জন্য কোনো এক্সট্রা চার্জ নিই না। আপনি যে চার্জ দিয়ে দেখাচ্ছেন সেই চার্জেসের সঙ্গে আপনার বাস্তুটা দেখিয়ে নিতে পারেন। কারণ বাস্তুতে ডিস্টার্ব থাকলে, একটা ছোট্ট পয়েন্ট, আপনাকে একটা বগলামুখী কবচ দেওয়া হচ্ছে, বা আপনি একটা পোকরাজ পড়ে আছেন, আপনি যে বগলামুখী কবচ পড়ে আছেন বা আপনি যে পোকরাজ পড়ে আছেন, তার তো একটা পজিটিভিটি আছে, যেটা আপনার শরীরের উপর একটা প্রভাব পড়বে, এবং যার প্রভাবে আপনার যে আনুষঙ্গিক বাধাগুলো আসছিল বা যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেম থেকে আপনার সলিউশন পাবেন আপনি। তো আপনার বাস্তুতে যদি দোষ থাকে, সেই পজিটিভিটি কিন্তু বেশ কিছু অংশ এই বাস্তুতে গ্রাস করে নেবে, যার কারণে যতটা পজিটিভিটি সেই রত্ন থেকে বা সেই কবচ, যন্ত্রম কবচ থেকে আপনার পাওয়ার কথা, সেটা আপনি পুরোপুরি পাবেন না, আর কখনো জানতে পারবেন না যদি আপনার বাস্তু বিচার করা না হয়। আর আজকের দিনে পুরো জ্যোতিষ, মানে আজকের দিনে জ্যোতিষটা এরকমের জায়গায় গিয়ে মানে একটা গিয়ে দাঁড়িয়েছে যে যেখানে ডেট অফ বার্থ, টাইম, প্লেসের উপরেই ভিত্তি করে কিন্তু আমরা চলছি। কিন্তু আমাদের গুরুদেব বলতেন যে আজ থেকে আরও 100 বছর কি 150 বছর আগে, আমি অনেক আগের কথা বলছি না, আজ থেকে 150 বছর আগে কয়জনের সঠিকভাবে ডেট অফ বার্থ, টাইম, প্লেস মনে রাখতে পারতো? মানে এখন একজনকে জিজ্ঞাসা করবেন, তার স্ত্রীর, তার ছেলে মেয়ে, বাবা, তার শাশুড়ি সব বলে দেবে। মানে আজ থেকে আমি বলতে, আমার ঠাকুরদা এখনও জীবিত আছে, আমার ঠাকুরদা 98 এজ, এখনও তাগড়া, মানে এখনও আমার থেকে ভালো দৌড়াতে পারে। তো আমার ঠাকুরদাকে আমি যদি জিজ্ঞাসা করি, আমার ঠাকুরদার 3 ছেলে, আমি যদি জিজ্ঞাসা করি যে ঠাকুরদা আপনার যেই ছেলেগুলোর কোনো একটি ছেলের ডেট অফ বার্থ বলতে পারবে না। শিক্ষিত, কিন্তু তিনি শিক্ষিত, তিনি ভালো পড়াশুনো করেছে, হয়তো চাকরি করেনি, কিন্তু মানে তার শিক্ষার দিক দিয়ে কোনো কম নেই, কিন্তু তিনি তবুও ওই ডেট অফ বার্থ, টাইম, প্লেস কিন্তু বলতে পারবে না। তো আমি এটা বলছি তো আফটার 98, হ্যাঁ না, আমি বলতে চাই আরও 150 বছর আগে তখন কী ছিল? তাহলে কি তখন জ্যোতিষ ছিল না? না, তখন বিচারটা হতো না। ধারাটা চেঞ্জ হয়নি, ধারাটা আছে, আমরা ভুলে যাচ্ছি, আমরা সহজ পন্থা করে ফেলছি। এখন তঙ্গ করতে হয় না জ্যোতিষের,
এখন অঙ্ক করতে হয় না। আমরা আগে যখন আমরা জ্যোতিষটাকে শিখেছি, আমাদের অঙ্ক করে করে এত পরিমাণে অঙ্ক করতে হতো, এর থেকে তো আমার ক্লাস টেস্টের সময় বা আমার ইউনিট টেস্টের সময় তোমার অঙ্ক অনেক কম করতে হতো, কিন্তু জ্যোতিষের এত অঙ্ক। এখন সফটওয়্যার হয়ে গেছে, ডেট অফ বার্থ টাইম প্লেস মারলেই সহজ পন্থায় বেরিয়ে আসছে, আর সেই সহজ পন্থায় আমরা অবলম্বন করছি আর মূল তথ্য ভুলে যাচ্ছি। যদি কারোর প্রবলেম থাকে তার সলিউশন করতে হয়, তার বাস্তু দেখতে হবে, তারপরে কোনো তন্ত্র প্রয়োগ করে আছে কিনা সেটা দেখতে হবে। শুধু জ্যোতিষ দ্বারা সমাধান হয় না, জ্যোতিষ ছাড়া যেমন হবে না, শুধু জ্যোতিষ দিয়েও হবে না। জ্যোতিষ এবং তন্ত্রে কিন্তু উভয় মেলবন্ধনই আপনার সমস্যার সমাধান করতে পারে। আর আপনার ভিতরে আধ্যাত্মিক পাওয়ার প্রয়োজন আছে, তাহলে সমাধান পাবেন। আধ্যাত্মিক পাওয়ারে বুঝতে হবে তো, একটা মানুষ এসে বসলো, তার ভিতরে কোনো নেগেটিভিটি আছে, তার ভিতরে কোনো দেখা যাচ্ছে অনেক সময় অনেকে বিশ্বাস করে না, মানে না যে আত্মা বলে কিছু আছে, তারপরে ভূত প্রেতের কোনো ছায়া পড়তে পারে সেটা বলে কিছু আছে, অথচ মানে এগুলো বিশ্বাস করে না, অথচ হনুমান চল্লিশা পড়ছে, ঠিক আছে, যে জয় হনুমান জ্ঞান গুণ সাগর, সেখানে ভূতের অস্তিত্ব কিন্তু ভূত প্রেত নিকট না আয়। তো তথ্য আছে, আপনাকে খুঁজে বার করতে হবে, তাহলে সমাধান পাবেন, নচেত কিন্তু নয়। বাস্তু ভিজিট নিয়ে বা বাস্তু নিয়ে যখন কথা হচ্ছে তখন আপনাদের জানিয়ে দিই যে যারা মনে করছেন যে নিজেদের বাস্তু ভিজিট করাবেন, আপনাদের অবগত করার জন্য বলছি, শ্রী দীনেশ আচার্য কিন্তু আপনার বাস্তু ভিজিটের যে জায়গাটা, সেই জায়গাটাকেও কিন্তু একেবারে সরাসরি আপনাদের সাথে যোগাযোগের জায়গা করে দিয়েছেন। তাই বাস্তু ভিজিট নিয়ে আর কোনো চিন্তা নেই। দেখুন, জ্যোতিষ, বাস্তু এগুলো কিন্তু একে অপরের সাথে পরিপূরক, একটার সাথে আরেকটার যে যোগসূত্র সেটা আমরা অস্বীকার করতে পারি না। আর তাই যারা তার কাছে আসতে চাইছেন, সেটা চেম্বারেই হোক, তার গৃহ মন্দিরেই হোক, বা তাকে নিয়ে নিজের বাস্তুটা ভিজিট করাতে চাইছেন, প্রত্যেকের জন্য দুটো নাম্বার আমি বলবো, তার যে কোনো একটা নাম্বারে আপনাকে কল করতে হবে। কল করে কিন্তু নামটাকে এনরোল, অর্থাৎ নামটা লেখাতে হবে। নাম্বার দুটি হলো 8617574724 অথবা 7872099063। এই দুটো নাম্বার আপনার ফোন বুকের একেবারে ফ্রন্টে রেখে দিন, কারণ এই নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে যখন আপনি ডায়াল করছেন, 10 ডিজিটের এই নাম্বারটা আপনাকে আপনার সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সমস্যা ছিল বা প্রশ্ন ছিল আজকে সাংসারিক অশান্তি। সাংসারিক অশান্তির একটা বিরল দিক বলুন বা খুব কমন দিক, দুটোই কিন্তু এই জায়গায় প্রযোজ্য। সেটা হচ্ছে, আমি ভালো নেই, আমি আমার কাছের মানুষদেরও ভালো থাকতে দেবো না। কাছের মানুষ বলতে ইন দ্য সেন্স, ধরুন আমার ভাইয়ের বিয়ে হয়েছে, আমার বিয়ে তার আগে হয়ে গেছে, কিন্তু আমি শ্বশুরবাড়িতে ভালো নেই, কিন্তু নতুন বউ এসে বা আমার বৌদিকে দেখছি আমার ভাই ভীষণ ভালো রেখেছে, বা আমার মা বাবাকে নিয়ে এসে নতুন বৌদি খুব ভালো আছে। এই যে ননদ আর বৌদির একটা সুন্দর সম্পর্ক, সেই সম্পর্কে এই যে হিংসা, ভালো থাকা না থাকা, যেখান থেকে তন্ত্রোক্ত উপায় খারাপ করা, এই জায়গাটা থেকে আমরা কিভাবে বেরোবো? একদম খুব খুব ভাইটাল পয়েন্ট, খুব ভাইটাল পয়েন্ট। মানে আমি এটা এরকমও একটা পয়েন্ট শুনেছি, যদিও এটা খুব ঘৃণিত ব্যাপার, যে নিজের মা বাবার সঙ্গে দীর্ঘদিন খুব অশান্তি ভোগ করেছে বলে তার ছেলে বৌমা যে ভালো থাকবে সেটা পর্যন্ত সহ্য হচ্ছে না। মানে আমি পাচ্ছি না, আমি কেন এটা পারবো? আমাদের শাস্ত্রের একটা কথা বলে, আমাদের বিভিন্ন জায়গায় যে পাঠগুলো হয়, একটা কথা খুব ভালো বলে, আমাদের এখন এরকম একটা পরিবেশ চলে এসছে, কেমন জানেন তো, যে নিজের ভালো থাকার থেকে পাশের বাড়ির যদি কেউ খারাপ থাকে, পাশের বাড়ির যদি কেউ খারাপ থাকে না, নিজে ভালো থাকলে যে আনন্দ হয়, পাশের বাড়ির কেউ যদি খারাপ হয়েছে তাহলে আনন্দ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলবো, দেখুন, অনেকেই মনে করেন যে অনেকে তন্ত্র মানেন না, অনেকে তো আছে যারা তন্ত্র মানেন না, তন্ত্র দ্বারা কারোর ভালো করা যায়, ক্ষতি করা যায়, এটা আপনারা মানেন না। কিন্তু একটা জিনিস আপনাদের খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, এই তন্ত্র প্রয়োগ করে, যেমন দিদিভাই বললো যে কথাটা, যে ননদ চাইছে না যে তার মানে সে চোখে যে সম্পর্কগুলো দেখছে তার কাছের মানুষগুলো তারা ভালো থাকুক, সে যদি চায় আপনার হাজব্যান্ড ওয়াইফের যত সুমধুর সম্পর্ক থাক, সেই সুমধুর সম্পর্কের ভেতরে এমন বীজ দিয়ে দেবে যে অঙ্কুর সেই সম্পর্কটাকে এমন করে চটিয়ে দেবে যে সেটাকে ফিরে পাওয়া বা সেই সম্পর্ক টিকে থাকা কিন্তু ভীষণ মুশকিল হয়ে যায়। যারা বুঝতে বা ধরতে পারবেন না তারা সেই অগাধ মানে গভীর জলে মানে ডুবে যাবেন, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার কোনো রাস্তা নেই। কিন্তু যদি মনে হয় আপনার, মানুষের তো মনে একটা সন্দেহ তৈরি হয়, মানুষের তো মনে একটা ইঙ্গিত আকার তৈরি হয়, আমি এরকম প্রবলেমে পড়তে পারি বা আমার এরকম একটা প্রবলেম হচ্ছে, তাহলে তার একটা বার যোগাযোগ করবেন। আমি দীনেশ আচার্য একমাত্র এখনও আপ টু অন মিডিয়াতে লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করি যে আপনার প্রবলেম যেটা নিয়ে আপনি আসছেন 100% তার সমাধান হবে। তার কারণ কাজটা আমি আগে দেখে নিই, যদি আমার দ্বারা হবে তাহলে আমি বলে দেবো আপনাকে, যদি দেখি আমার দ্বারা কাজটা হবে না, আমি আপনাকে ক্লিয়ার না জানিয়ে দেবো।
প্রতি সোমবার আপনারা ওনাকে শিয়ালদায় পাচ্ছেন, প্রতি মঙ্গলবার তারকেশ্বর এবং ব্যারাকপুরে তো পেয়েই যাচ্ছেন, বুধবার বর্ধমান, বৃহস্পতিবার কালীঘাট, শুক্রবার তিনি কৃষ্ণনগর এবং চাকদাতে থাকছেন, শনিবার দিন মেচেতা ও দক্ষিণেশ্বরের পাশাপাশি আপনারা প্রতি রবিবার বনগাঁতে পাচ্ছেন এবং হরিণঘাটায় ওনার নিজস্ব যে গৃহমন্দির রয়েছে নদিয়াতে সেখানে তো পেয়ে যাচ্ছেন। এবং আপনারা জানেন গৃহমন্দিরে কিন্তু তিনি অতি স্বল্প মূল্যে আপনাদের দেখছেন। দেখুন, আসতে গেলে যেটা করতে হয় সেটা কন্ট্যাক্ট নাম্বারে কল 8617574724 অথবা 7872099063 দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল করতে হয়। সময় তো শেষ, কিন্তু আপনাদের ভালো সময় কিন্তু শুরু, কারণ এই অনুষ্ঠান আপনি দেখছেন মানে আপনার ভালো সময় শুরু হয়ে যাচ্ছে। তাই আজই যোগাযোগ করুন শ্রী দীনেশ আচার্যর সঙ্গে। না, শুধু ভালো থাকার জন্য নয়, নিজের পরিবারকে ভালো রাখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। কথা দিচ্ছি আমি তানিয়া আবারও নিয়ে চলে আসবো শ্রী দীনেশ আচার্যকে, আপনাদের লাইফ কোচকে। নমস্কার।